এক জনশূন্য মরুভূমির এলাকায় সন্ধ্যা নেমে আসছিল। হাওয়ায় হালকা ধুলো উড়ছিল। চেকপোস্টের কাছেই একজন সুন্দরী পুলিশ অফিসার জারা আল হাশমি নিজের জিপের বনেটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে ছিল প্রায় ৩০ বছর বয়সী এক সাহসী কিন্তু ক্লান্ত নারী। দীর্ঘ ডিউটি, খালি রাতগুলো এবং একাকিত্ব তাকে ভেতর থেকে চুপ করিয়ে দিয়েছিল। তার চোখে নিয়মানুবর্তিতার সাথে হালকা বিষণ্ণতাও লুকিয়েছিল। ঠিক তখনই দূর থেকে একটি বিলাসবহুল গাড়ি আলো ঝলমলে হয়ে দেখা গেল। যারা সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল এবং নিজের হাত রিভলভারের খাপের ওপর রাখে। এই জনশূন্য সময়ে কোনো গাড়ির আসাটা সাধারণ ঘটনা ছিল না। গাড়িটি এসে থামল। নাম্বার প্লেটে আল মারওয়ান খানদানের রাজকীয় প্রতীক জ্বলজ্বল করছিল। ড্রাইভারের আসন থেকে একজন লম্বা চওড়া লোক নামল। তার চলনে ছিল প্রতিপত্তি আর চোখে ছিল এক অদ্ভুত গভীরতা। এ হল শেখ ফাহাদান আল মারওয়ান, একজন ধনী এবং রহস্যময় ব্যক্তিত্ব যার সম্পর্কে অনেক গল্প প্রচলিত ছিল। চোরাচালান, বেআইনি লেনদেন এবং মরুভূমিতে লুকিয়ে থাকা গোপন ব্যবসা। শেখ কাছে এসে জারার দিকে তাকায়, মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম অফিসার। জারা মাথা নেড়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আইডি এবং গাড়ির কাগজপত্র দেখান। তার কণ্ঠস্বর ছিল দৃঢ়, তবে মুখে হালকা বিভ্রান্তি ছিল। এত ধনী একজন লোক এই জনমানবহীন এলাকায় কি করছে? শেখ তার মানিব্যাগ বের করল এবং সোনার কার্ডগুলোর মাঝখান থেকে নিজের পরিচয়পত্র বের করে। আমি শেখ ফাহদান, কিছু ব্যবসায়িক মিটিংয়ের জন্য শহরের বাইরে যাচ্ছি। যারা কাগজপত্র পরীক্ষা করে, কিন্তু তার চোখ গাড়ির পেছনের অংশে আটকে যায়। গাড়িটি সামনের দিক থেকে কিছুটা ভারী মনে হচ্ছিল, যেন কিছু লুকানো আছে। যারা আদেশ দিল, ট্রাঙ্ক খুলুন। শেখ হালকা হাসে, কেন অফিসার, আমাকে কি কোনো চোরাচালানকারীর মতো লাগছে? তারপর সে চাবি ঘোরায় এবং ট্রাঙ্ক খুলে দিল। ভেতরে কিছু স্যুটকেস রাখা ছিল। যারা এগিয়ে গিয়ে একটি স্যুটকেস খুলল। ওপরে জামাকাপড় ছিল, কিন্তু নিচে কিছু লুকানো প্যাকেট চোখে পড়ে। এটা কি? যারা জিজ্ঞাসা করে। শেখ কাছে আসে, তার নিঃশ্বাস জারার কাঁধে লাগে। আমার বোনের জন্য কিছু উপহার, ব্যাস। কিন্তু তার চোখে এমন কিছু ছিল যা সত্যি বলে মনে হচ্ছিল না। যারা রেডিওটি তোলে যাতে ব্যাকআপ কল করা যায়, কিন্তু শেখ আলতো করে তার হাত ধরে। থামুন অফিসার, এত তাড়াতাড়ি কিসের? রাত অনেক লম্বা এবং আপনাকে একা লাগছে। জারার মনে এক মুহূর্তের জন্য ভয় এবং দ্বিধা দুটোই জেগে ওঠে। সে কঠোর স্বরে বলল, হাত সরান এবং পিছনে যান, না হলে আমি ব্যবস্থা নেব। শেখ ফাহাদানের হাসি আরও গভীর হয়ে গেল। চলুন ভেতরে যাই, চা খাই, আরামে কথা বলা যাবে। চেকপোস্টের ছোট ঘরটিতে অন্ধকার আর নীরবতা ছিল। যারা এক মুহূর্ত চিন্তা করে, তারপর স্থির করে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভেতরে যাওয়াটাই ভালো হবে। তারা দুজন ভেতরে যায়। দরজা বন্ধ হলো। বাইরে বালির ঝড় উঠতে শুরু করে, যেন কোনো ইশারা দিচ্ছে। ভেতরে হালকা আলো ছিল। একটি বাল্ব মিটমিট করে জ্বলছিল। শেখ চা বানাতে শুরু করে, যেন সে বাড়ির মালিক। আপনার নাম কি অফিসার? সে চায়ের কাপ দিতে দিতে জিজ্ঞাসা করে। জারা। জারা এক চুমুক নিয়ে জবাব দিল। চায়ে হালকা মিষ্টি ছিল, হয়তো একটু বেশি, কিন্তু সে খেয়াল করে না। কথা শুরু হলো। শেখ তার প্রাসাদ, গাড়ি এবং ক্ষমতার কথা বলে। জারা তার ডিউটি, ক্লান্তি আর একাকিত্বের কথা জানায়। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, শেখ চোখ রেখে বলল। অনেক দিন ধরে উদাসীন আছে। জারা কিছু না ভেবেই বলে দিল, ডিউটি জীবনকে কঠিন করে দিয়েছে। সুখ চাই, কিছু সমর্থন। শেখ কাছে আসে, চেয়ারটি আরও কাছে টেনে নিল। আমি আপনাকে সুখ দিতে পারি অফিসার। আমার কাছে সব কিছু আছে, টাকা, ক্ষমতা, স্বাধীনতা। আমি এখনো বিয়েও করিনি। কথা বলতে বলতে সে আলতো করে জারার কাঁধে হাত রাখে। জারা চমকে ওঠে, কিন্তু সরে যায় না। পরিবেশে একটি অদ্ভুত জাদু এবং আকর্ষণ ছিল। শেখ মরুভূমিতে পথ হারানো এক পথিকের গল্প শোনায়। জারা হেসে ফেলে। বহুদিন পর তার মুখে হাসি ফুটেছিল। ঘরটা এবার গরম অনুভব হতে শুরু করে। শেখ তার দিকে তাকিয়েছিল। এই পোশাকেও সে আলতো করে বলে। তার হাত আস্তে আস্তে জারার কোমর পর্যন্ত চলে যায়। জারা তাকে আটকায় না। তাদের দুজনের মাঝে একটা নীরব উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাইরে ঝড় গর্জন করছিল। ভেতরে এক অদ্ভুত অনুভূতি বাড়ছিল। তাদের ঠোঁট হালকা করে স্পর্শ করে। এক মুহূর্তের জন্য এক নরম ছোঁয়া। শেখের বাঁধন কঠোর হতে থাকে। জারার হৃদয়ে ভয় এবং আকর্ষণ দুটোই উথলে ওঠে।
হঠাৎ তার চোখ শেখের পকেটের ওপর পড়ে। ধাতুর একটি ঝলক। ছুরি। এটা কি? জারা সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল। শেখ হাসে। নিরাপত্তার জন্য। মরুভূমিতে কখন কি হয় বলা তো যায় না। শেখ ফাহাদানের কথা পুরোপুরি শেষ হয়নি যে বাইরের ঝড় আরো তীব্র হয়ে গেল। ঘরটি কাঁপতে শুরু করে। শেখ আবারও জারার কাছে আসার চেষ্টা করে। জারা তাকে জোরে ধাক্কা দেয়। থামুন, আপনার গাড়িতে কি ছিল? তার কণ্ঠস্বর কাঁপছিল। শেখের চেহারা পাল্টে যায়। হাসি উধাও হয়ে গেল। তুমি খুব চালাক অফিসার। শেখ ফাহাদান গর্জন করে ওঠে। ওগুলো মাদক আর সোনা চোরাচালানের জিনিস, কিন্তু এখন তুমি আমার সাথে আছো। সে পকেট থেকে ছুরি বের করে এবং জারার দিকে এগিয়ে যায়। জারার হৃদস্পন্দন বেড়ে গেল। সে রিভলভার বের করার চেষ্টা করে, কিন্তু শেখ দ্রুত ছিল। সে জারাকে দেয়ালের সাথে চেপে ধরল। ছুরিটি তার গলার একেবারে কাছে ছিল। চুপ থাকো না হলে। কিন্তু জারার চোখে ভয় নয়, বরং বোঝাপড়া ছিল। সে শান্ত স্বরে বলল, ঠিক আছে, আমি আপনার সাথে আছি, কিন্তু আগে বলুন আপনার সম্পদ কত? শেখ চমকে ওঠে। তারপর গর্বের সাথে বলল, শত শত কোটি টাকা, প্রাসাদ, জমি, সব আমার। জারা হাসে। সে ভেতরে ভেতরে তার পরিকল্পনা করে ফেলেছিল। সে এগিয়ে আসে, শেখের ঠোঁট স্পর্শ করে এবং সেই মুহূর্তেই তার হাতের পিছনে লুকানো রেডিওর গোপন বোতামটি চেপে দিল। বাইরে ঝড় জোরে গর্জন করছিল। শেখ ছুরিটি একপাশে রেখে জারাকে নিজের বাহুতে জড়িয়ে নিল। তাদের মাঝের দূরত্ব মুছে গেল। ঘাম আর আতঙ্কের মধ্যে জারা নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। এখন তুমি আমার, শেখ বলল, এবং জারার ইউনিফর্মের বোতাম খুলতে শুরু করল। জারা মাথা নাড়ে, তবে তার মন পুরোপুরি সজাগ ছিল। সে তাকে তখনও বিশ্বাসের যোগ্য মনে করছিল না। হঠাৎ বাইরে থেকে একটি আওয়াজ আসে। জানা নেই সেটা ঝড় ছিল না অন্য কিছু, কিন্তু সেই মুহূর্তেই রেডিও থেকে পাঠানো সংকেতটি গৃহীত হয়ে গিয়েছিল। শেখ আবার কাছে আসে। তার বাঁধন কঠোর ছিল। জারার হৃদয়ে ভয়ও ছিল, আবার দৃঢ়তাও ছিল। ঠিক তখনই রেডিওতে একটি কণ্ঠস্বর শোনা যায়, ব্যাকআপ আসছে, পজিশন ধরে রাখুন। শেখ চমকে গেল। জারা সুযোগ পেয়ে তাকে জোরে ধাক্কা দেয়, রিভলভার বের করে এবং চিৎকার করে বলে, হাত উপরে তোলো। শেখ ফাহাদান আল মারওয়ান, তুমি গ্রেফতার হলে সোনা ও মাদক চোরাচালানের অভিযোগে। দরজা খুলল। পুলিশ দল ভেতরে আসে। শেখ হতবাক হয়ে গেল। তুমি আমাকে ধোঁকা দিলে? জারার মুখে ছিল শান্ত হাসি। এটা আমার কাজ শেখ। দলটি তাকে হাতকড়ি পরিয়ে দিল। গাড়ির ট্রাঙ্ক থেকে মাদক আর সোনা উদ্ধার হয়। সবকিছু শেষ হতে চলেছে মনে হচ্ছিল, কিন্তু যখন শেখকে নিয়ে যাওয়া হচ্ছিল সে জারার দিকে ফেরে। তুমি আমার সম্পদ চাও? এসো, আমি সব দিয়ে দেব। জারা এক মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখে পুরনো বিষণ্ণতা ফিরে আসে। সে কি সত্যিই ভুল করছিল? সুখের পথ কি এটাই ছিল? তারপর সে দলকে বলল, আমি নিজেই ওকে সামলাবো, তোমরা যাও। পুলিশ দল বাইরে চলে গেল। তারা ভেবেছিল জারা শুধু জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু জারা, তুমি কি করছো? শেখ অবাক হয়ে গেল। জারা আলতো করে বলল, তোমার সম্পদ আমি চাই। শেখ হেসে জিজ্ঞাসা করে, নাকি আমার ভালোবাসা? জারা কয়েক মুহূর্ত চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলল, হয়তো দুটোই। শেখ তার হাত ধরল। দুজনেই গাড়িতে বসল। রাস্তা ছিল অন্ধকার এবং বালি এখন পিছনে পড়েছিল। জারা জানালা দিয়ে বাইরে দেখছিল, কিন্তু মন ছিল অন্য কোথাও। সে ধীরে ধীরে বলল, তুমি জানো, আমি খুব একা, খুব ক্লান্ত হয়ে গেছি। এই ইউনিফর্ম আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, ঘুম, হাসি, অনুভূতি। আজ কেন জানি না, তোমার সাথে কথা বলে মনে হলো আমি যেন আবার বেঁচে উঠেছি। শেখ ফাহাদান হালকা হেসে তার দিকে তাকায়। তার চোখে ছিল এক অদ্ভুত ঝলক। এই কারণেই তুমি আমাকে বাঁচিয়েছ। জারা তার দিকে তাকালো, হালকা হাসে। গাড়ি এখন শহরের বাইরের এলাকায় অবস্থিত। শেখ ফাহাদানের মহলের দরজায় এসে পৌঁছেছিল। উঁচু গেট খুলে যায়। গার্ডরা সালাম করে। ভেতরের দৃশ্য ছিল রাজকীয়। মার্বেলের মেঝে, দেওয়ালে সোনার কারুকার্য এবং বাতাসে সুগন্ধি আতরের বন্ধ। জারা চারপাশে তাকালো। এই পৃথিবী তার জন্য সম্পূর্ণ নতুন ছিল। শেখ ঝুঁকে বলল, এখন তুমি আমার মেহমান, বা হয়তো তার চেয়েও বেশি কিছু। জারা কোনো জবাব দিল না, শুধু হাসল, কিন্তু তার হৃদস্পন্দন ছিল দ্রুত। ভয়, কৌতূহল এবং একটি অজানা অনুভূতি সব একসাথে উঠে আসছিল। রাতের খাবারের পর শেখ বলল, এসো, তোমাকে কিছু দেখাই। সে তাকে মহলের ভেতরের একটি ঘরে নিয়ে গেল। দেওয়ালে পুরনো ছবি, কিছু গোপন নথি এবং একটি বড় ইস্পাতের লক বক্স রাখা ছিল। এই হলো আমার আসল দুনিয়া, শেখ বলল। এখানে সেই সব আছে যা কাউকে দেখানো হয় না। জারা ছবিগুলোর দিকে তাকালো। সেগুলোর মধ্যে রাজনীতিবিদ, বিদেশি ব্যবসায়ী এবং কিছু পুলিশ অফিসারও ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এগুলো তো একটা আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কের স্পষ্ট প্রমাণ ছিল। শেখ হাসে। এখন তুমি সব জেনে গেছো জারা। এখন তুমি আমার রাজদার হয়ে গেছো। চাও তো রানী হয়ে যাও, না হলে বালিতে হারিয়ে যাও। ঘরে সোনালি আলো ছড়িয়েছিল। শেখ ফাহাদান এবং জারা মুখোমুখি বসেছিল। বাইরে মরুভূমিতে ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু ঘরের ভেতরে পরিবেশ ছিল গরম। বিপদ, আকর্ষণ এবং রহস্য এক অপরের সাথে মিশে গিয়েছিল। তাহলে কি তুমি আমার রানী হতে প্রস্তুত? শেখ জিজ্ঞাসা করে। তার চোখে ছিল দীপ্তি। জারা হেসে বলল, হয়তো এটাই আমার ভাগ্য, বালিতে হারিয়ে যাওয়ার চেয়ে বালির রানী হয়ে যাওয়া। তাদের দুজনের মাঝে কয়েক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল, যেন সময় থেমে গেছে। শেখ তার হাত ধরল। তুমি জানো না,
এই দুনিয়াটা কত বিপজ্জনক। আমার সাথে থাকলে সুখও পাবে, কিন্তু শত্রুও অনেক হবে। যারা তার চোখে তাকায়। আমি ভয়কে অনেক আগেই মেরে ফেলেছি শেখ। সেই রাতে তারা দুজন একে অপরের জীবনের গল্প ভাগ করে নেয়। শেখ ফাহাদান বলতে শুরু করে যে কিভাবে সে তার ক্ষমতা এবং সম্পদের জোরে পুরো শহরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। তারপর সময় পাল্টালো। একদিন সে কিছু বিশ্বস্ত লোকের উপস্থিতিতে জারাকে বিয়ে করে নিল। মহলের এক অংশে ছোট একটি অনুষ্ঠান হয়। মোমবাতির মৃদু আলো এবং পটভূমিতে হালকা আওয়াজ, সবকিছুই ছিল রহস্যময় কিন্তু সুন্দর। সেই মুহূর্তে জারার মুখে ছিল শান্তি, যেন বহু বছরের ক্লান্তি দূর হয়ে গেছে। শেখ তার জন্য ব্যক্তিগত দেহরক্ষী নিয়োগ করে। এখন কেউই তার স্ত্রীর কাছে অনুমতি ছাড়া পৌঁছতে পারত না। তারা দুজন একসাথে সময় কাটাতে শুরু করে। সকালে আরবি কফি, দুপুরে মরুভূমিতে ভ্রমণ এবং রাতে তারার নিচে লম্বা আলাপ। জারার মনে হলো জীবন এখন নীরব এবং শান্ত হয়ে গেছে। তবে শান্তি কখনো বেশি দিন থাকে না। এক রাতে যখন শেখ একটি মিটিংয়ের জন্য বাইরে গেল, জারা মহলের ভেতরের অংশ থেকে হালকা একটি আওয়াজ শোনে। সে একজন গার্ডকে জিজ্ঞাসা করে, কিন্তু সে চুপ থাকে। জারা নিজে নিচে নামে। একটি গোপন দরজা সামান্য খোলা ছিল। ভেতরে অন্ধকার ছিল, কিন্তু কোনো মোবাইলের আলো মিটমিট করছিল। সে আস্তে আস্তে ভেতরে গেল। সামনের দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। কিছু লোক টেবিলের চারপাশে বসেছিল। ম্যাপ, পাসপোর্ট এবং টাকার খাম তাদের সামনে রাখা ছিল। শেখ আরবিতে কথা বলছিল। বন্দরে কোনো বাধা থাকা উচিত নয়। মাল সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে, বুঝতে পেরেছ? শেখ ফাহাদানের কণ্ঠস্বর গম গম করে ওঠে। জারার হাত থেকে মোবাইলটি পড়ে যায়। আওয়াজ শুনে সবাই চমকে পিছনে তাকায়। শেখের চোখ জারার সাথে মেলে। এখন সে আর সেই হাসি মুখের লোকটা ছিল না, বরং এমন একজন যার কাছে নিজের রাজ রক্ষা করার জন্য জীবন নেওয়াটাও সামান্য ব্যাপার ছিল। জারা, সে আস্তে আস্তে বলল, এখন তুমি শুধু আমার স্ত্রী নও, আমার গোপনীয়তার রক্ষকও হবে। যদি মুখ খোলো তবে এই মহল তোমার কবর হয়ে যাবে। শেখের চোখে বিপদ জল করছিল। জারা তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে ভয় ছিল না, অস্থিরতাও ছিল না, শুধু এক গভীর চিন্তা। শেখ, সে আলতো করে বলল, আমি এখন আপনার স্ত্রী। আপনার সম্মান আমার সম্মান। যা কিছু করুন নিজের লোক এবং নিজের নিরাপত্তার সাথে করুন। আমি নাক গলাবো না। যদি কখনো সাহায্যের দরকার হয় শুধু বলবেন, আমি আপনার পাশে আছি। শেখের মুখে প্রথমবার কোমলতা দেখা গেল। হেসে বলল, আমি জানতাম তুমি অন্য মহিলাদের মতো নও, তুমি বুদ্ধিমতী। যারা মাথা নত করে, কিন্তু তার মনে অন্য কিছু চলছিল। সে জানত যে এখন তার প্রতিটি পদক্ষেপ একটি নতুন খেলার অংশ। শেখ এগিয়ে এসে তার হাত ধরল। এখন তুমি আমার সাথেই থাকবে। এই রহস্যের দেওয়ালগুলোর ভেতরে এবং বাইরের জগতের সাথে কোনো সম্পর্ক রাখবে না। যারা হালকা হাসির সাথে বলল, ঠিক আছে শেখ, আমি তোমার সাথে থাকব, কারণ আমি এখন তোমার দুনিয়ার অংশ হয়ে গেছি। শেখ ফাহাদান গার্ডদের নির্দেশ দিল, এর নিরাপত্তা বাড়িয়ে দাও, কেউ যেন ওকে বিরক্ত না করে। এখন সে জারার উপর পুরোপুরি ভরসা করতে শুরু করেছিল। তার বিশ্বাস ছিল যে সে পুরোপুরি তার নিয়ন্ত্রণে আছে। কিন্তু জারার হৃদয়ে অন্য আগুন জ্বলছিল। ভেতরে ভেতরে সে স্থির করে ফেলেছিল যে এখন সে তারই দুনিয়ার অংশ হয়ে এই দুনিয়াকেই শেষ করবে। তার মুখে যে শান্তি ছিল, বাস্তবে সেটা ছিল এক নীরব ষড়যন্ত্র। শেখ ফাহাদান কল্পনাও করতে পারেনি যে সে যে নারীর ওপর সবচেয়ে বেশি ভরসা করছে সেই একদিন তার সবচেয়ে বড় শাস্তি হবে। যারা কি এখনও তাকে বিশ্বাস করতে পারত, নাকি সে কেবলই একটি মুখোশ ছিল যার পিছনে প্রতিশোধের আগুন লুকিয়েছিল? শেখ কি সত্যিই তাকে ধোঁকা দিয়েছিল, নাকি যারা নিজেই কোনো বড় চালের শিকার হয়ে গিয়েছিল? যারা কি স্ত্রী সেজে তার প্রাসাদকে ভেতর থেকে ভাঙার পরিকল্পনা করেছিল? সে কি কোনো ঘনিষ্ঠ গার্ডকে নিজের পক্ষে করে নিয়েছিল, নাকি মহলে লুকিয়ে ক্যামেরা এবং ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল? কোন মুহূর্তে সে সত্যিকারের স্ত্রী হয়েছিল এবং কোন মুহূর্তে সে শত্রুর সরলতার মুখোশ পড়েছিল? আসল রহস্য কি শুধু চোরাচালানেই সীমাবদ্ধ ছিল, নাকি এর পিছনে রাজনীতি, পুলিশের বিশ্বাসঘাতক এবং একটি আন্তর্জাতিক নেটওয়ার্কও ছিল? সিদ্ধান্ত কি আদালত দিত, নাকি যারা নিজেই সেই সিদ্ধান্ত দিত যা আইনও দিতে পারে না? সে কি তার ইউনিফর্ম এবং ঈমান দুটোই বাঁচাতে পেরেছিল, নাকি তার জন্য তাকে চড়া মূল্য দিতে হয়েছিল? সে কি তখনও মহলের রানী হয়েছিল, নাকি নিজের সিদ্ধান্তের সাথে একা, কঠিন এবং স্বাধীন হয়ে বালিতে হারিয়ে গিয়েছিল?